সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি স্নাতক সম্মান চতুর্থ বর্ষ অনলাইন ক্লাসে। আজকে আমাদের এই অনলাইন ক্লাসটি এটি হচ্ছে এই অধ্যায়ের উপরে তোমাদের এই বছরে এটা হচ্ছে তৃতীয় ক্লাস। এর আগে দুইটা ক্লাস আমরা করে আসছি। এখন আমরা হচ্ছে যে ক্লাসটা করছিলাম সর্বশেষ অনলাইন ক্লাসে বা যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেখানে কি ছিল আমাদের হচ্ছে যেগুলো দরকার ছিল তার মধ্যে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো সম্পর্কে কিছু ধারণা। প্রসঙ্গ কাঠামো সম্পর্কে আমরা গত ক্লাসে কিছুটা জেনে আসছি। আমরা যদি কোনো একটা বিন্দু বা বস্তুর অবস্থান সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে যাই, সেক্ষেত্রে আমরা যেই স্থানাঙ্ক ব্যবস্থাটা বিবেচনা করি সেটাকে আমরা বলি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এখন বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম প্রসঙ্গ কাঠামো ব্যবহার করতে পারি। খুব পরিচিত জিনিসপত্র দিয়েও আমরা প্রসঙ্গ কাঠামো বলতে পারি। আমরা যখন বিশেষ করে আমরা যখন কাউকে রাস্তা চেনাতে যাই বা কাউকে যখন বাড়ি চেনাতে যাই, আমরা সাধারণত জানা কোনো একটা জিনিস দিয়ে আমরা রেফারেন্স দিই যে এইখান থেকে ডানে যাবি, এইখান থেকে সোজা যাবি, এইখান থেকে পশ্চিম দিকে নাক বরাবর এতখানি হাঁটবি, এরকম আমরা বর্ণনা দিই না বন্ধু বান্ধবকে বাসা চেনানোর জন্য। এখানেও প্রসঙ্গ কাঠামোর অবস্থাটা হচ্ছে ঠিক তাই, খালি এখানে আমাদের সুনির্দিষ্ট কিছু পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এই যে এখানে যেরকম একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে দেখো এখানে যে দুইটা গরু ঘাস খাচ্ছে, এখানে কি বলা আছে যে এই গরুটা যদি আমি কোথায় আছে জানতে চাই, এই যে এখানে হচ্ছে একটা নদীর মধ্যে, এটা দেখো এটা কিন্তু পানির মধ্যে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তাহলে এই দেয়াল থেকে এটা হচ্ছে 2 মিটার দূরে আছে, আবার পাড় থেকে হচ্ছে 3 মিটার দূরে আছে। তাহলে এই যে একটা হচ্ছে দেয়াল, একটা অবস্থান, স্থায়ী অবস্থান বা স্থায়ী স্থাপনা, এই যে নদীর পাড় যেটা সেটা একটা স্থায়ী স্থাপনা। এভাবে কিন্তু আমরা বলতে পারি যে এখান থেকে অত দূরে আছে, ওইখান থেকে আবার অত দূরে আছে। তাহলে এই যে এই দুইটা মিলেও কিন্তু একটা প্রসঙ্গ কাঠামো হয়। কারণ এখানে হচ্ছে গরুটা নিশ্চয়ই এক জায়গায় থাকবে না, সে ঘাস খেতে খেতে একবার এখানে যাবে, একবার ওখানে যাবে, একবার এখানে যাবে। বিভিন্ন সময় কিন্তু তার এই যে দূরত্বটা, সেই দূরত্ব কিন্তু পাল্টাবে। যদি ধরো এখানে চলে আসে, তখন আবার বলা হবে যে দেয়াল থেকে 2 মিটার দূরে, পাড় থেকে হচ্ছে 1 মিটার কাছে আছে। কিংবা এই মাথায় চলে গেলে হয়তো বলা হবে যে এই পাড় থেকে 5 মিটার দূরে সরে গেছে। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমরা শেষমেশ দূরত্বের দুইটা সংখ্যা পাচ্ছি। এই যে যাদের থেকে এই সংখ্যাটা হিসাব করা হচ্ছে বা যাদের থেকে দূরত্বটা হিসাব করা হচ্ছে, সেগুলোকে আমরা সাধারণত স্থানাঙ্ক অবস্থায় অক্ষ হিসাবে নাম দিই, ঠিক আছে? এই যে আমরা সাধারণত এইভাবে দেয়াল বা নদী এসব কিছু না বলে আমরা তিনটা লাইন টানি গ্রাফের মতো করে। একটাকে বলি এক্স অক্ষ, একটাকে বলি ওয়াই অক্ষ, একটাকে বলি জেড অক্ষ। এরা তিনজন হচ্ছে পরস্পর লম্ব, এবং এরা আবার যেখানে ছেদ করে সেই ছেদ বিন্দুটাকে আমরা বলি হচ্ছে মূল বিন্দু। এবং মূল বিন্দুতে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের উপর লম্ব। আর এই যে এক্স ওয়াই এবং জেড কাঠামো, এখানে আরেকটু অংশ কিন্তু দেখানো হয়নি। এক্স এর দিকে, এক্স এর উল্টা দিকে যেটা, বাম দিকে যেটা, সেটাকে আমরা মাইনাস এক্স হিসাবে বা নেগেটিভ এক্স হিসাবে চিহ্নিত করি। ওয়াই এর উল্টা দিক অর্থাৎ এই যে নিচের দিক যেটা, সেটাকে আমরা সাধারণত মাইনাস ওয়াই হিসাবে চিহ্নিত করি। আর এই যে এই পৃষ্ঠের ভেতরের দিক যেটা, সেটাকে আমরা হচ্ছে নেগেটিভ জেড বা মাইনাস জেড হিসাবে চিহ্নিত করি। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি প্রসঙ্গ কাঠামো। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্কে এখন যদি আমরা কোনো একটা বস্তুর অবস্থান কিংবা গতি বর্ণনা করতে যাই, এই যে এটাই কিন্তু যথেষ্ট। আমরা যদি অবস্থান বর্ণনা করতে যাই, আমরা হচ্ছে একটা স্থানাঙ্কের কথা বলি যে এক্স ওয়াই জেড। ধরো আমরা বললাম যে 1 2 3 এই অবস্থানে একটা বস্তু আছে, তার মানে এক্স বরাবর 1 ঘর, ওয়াই বরাবর 2 ঘর, জেড বরাবর 3 ঘর, ঠিক আছে? এখন একইভাবে যদি গতি বর্ণনা করতে চাও, সেটাও সম্ভব যে সে এক্স এর দিকে যাচ্ছে নাকি ওয়াই এর দিকে যাচ্ছে, নাকি এক্স ওয়াই এর মাঝামাঝি 45 ডিগ্রি কোণে যাচ্ছে। এরকম বিভিন্ন ভাবে আমরা কিন্তু এখন সেটি কোন দিকে গতিশীল আছে সেটা বর্ণনা দিতে পারবো। এখন শুরুতে আমাদের তাহলে কি প্রয়োজন হচ্ছে? শুরুতে প্রয়োজন হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে আমাদের এই যে থিওরি অফ রিলেটিভিটির যাবতীয় আলাপ কিন্তু শুরু হবে হচ্ছে কোন একটা প্রসঙ্গ কাঠামোতে, এক বা একাধিক প্রসঙ্গ কাঠামো ধরে নিয়ে তারপরে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটা দেখব, প্রসঙ্গ কাঠামো আবার দুই রকম। একটাকে আমরা বলি জড় প্রসঙ্গ কাঠামো, আরেকটাকে আমরা বলি অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে জড় প্রসঙ্গ কাঠামো যেটা, এই যে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে প্রসঙ্গ কাঠামো, তাদেরকে আমরা বলি হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। যখনই একাধিক প্রসঙ্গ কাঠামো আছে, ধরো যেই প্রসঙ্গ কাঠামো হচ্ছে স্থির, যেমন এই যে একটি ক্লাসরুমে আমি তোমাদের জন্য বসে বসে ক্লাস নিচ্ছি, অনলাইনের মাধ্যমে নিচ্ছি, কিন্তু আমি কিন্তু এক জায়গায় বসে ক্লাস নিচ্ছি। এখন আমার চারপাশের যে অংশটি, অর্থাৎ আমি এই মুহূর্তে হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞানের যে গ্যালারি রুমটি, সেই রুম থেকে ক্লাস নিচ্ছি। রুমটি কিন্তু এবং তার যে চেয়ার টেবিল আসবাবপত্র ইত্যাদি যা যা আছে, সেগুলো কিন্তু আমার সাপেক্ষে স্থির, কিংবা তাদের সাপেক্ষে আমি স্থির। তাহলে এই যে আমাদের আপেক্ষিক বেগ যেটা, সেটা হচ্ছে 0 এবং সেটা স্থির। তাহলে এই প্রসঙ্গ কাঠামোটিকে আমরা বলছি জড় প্রসঙ্গ কাঠামো। আবার এমন হতে পারে, ধরো তোমরা দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে বের হয়েছে, দুইজন ঠিক পাশাপাশি মোটরসাইকেল চালাচ্ছ এবং দুইজন ঠিক একই বেগে যাচ্ছ। আর তোমাদের চারপাশের দুনিয়া হয়তো প্রচন্ড বেগে গতিশীল বলে মনে হবে,
কিন্তু দুজন যদি ঠিক একই স্পিডে যাও, একজনের সাপেক্ষে আরেকজনকে কিন্তু মনে হবে দুজন সারাক্ষণই পাশাপাশি আছে, একই বেগে যাচ্ছে, একজন যতটুকু যাচ্ছে আরেকজন ঠিক ততটুকু যাচ্ছে, তখন এই যে তোমাদের এই দুটি মোটরসাইকেলকে নিয়ে যদি আমরা কোনো প্রসঙ্গ কাঠামো বানাই, তখন ওই প্রসঙ্গ কাঠামো দুটি হবে জড় প্রসঙ্গ কাঠামো, কারণ এরা কিন্তু একই বেগে যাচ্ছে। আবার এমন হতে পারে যে দুজন ভিন্ন ভিন্ন বেগে যাচ্ছে কিন্তু বেগটি পরিবর্তিত হচ্ছে না, সেক্ষেত্রেও সেটি হবে হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, কারণ তাদের আপেক্ষিক বেগ যেটা সেটা একই থাকবে। ঠিক আছে, তাহলে এই যে এখানে আমরা যদি ছবি দেখি, যে চিত্রে যে প্রসঙ্গ কাঠামোটি, একটিকে আমরা হচ্ছে এক্স ওয়াই জেড দ্বারা চিহ্নিত করেছি, আরেকটি হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম এবং জেড প্রাইম দ্বারা চিহ্নিত করেছি, এবং এটির মূল বিন্দু ও বিন্দুতে, এটার মূল বিন্দু হচ্ছে ও প্রাইম বিন্দুতে। আরেকটা কথা বলা আছে, এই প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে পরস্পর ভি বেগে গতিশীল, যেখানে ভি একটা ধ্রুব বেগ। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ডান পাশের যে প্রসঙ্গ কাঠামো অর্থাৎ প্রাইম চিহ্নিত যে প্রসঙ্গ কাঠামো, সেটা হচ্ছে ভি বেগে ডান দিকে গতিশীল। তাহলে এদের মধ্যে অবশ্যই একটা আপেক্ষিক বেগ আছে, এবং সেই আপেক্ষিক বেগটা হচ্ছে একটা ধ্রুব বেগ, ভি মানের বেগ। তাহলে এদেরকে আমরা পরস্পরকে বলবো হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। এখন জড় প্রসঙ্গ কাঠামো, এটি আমরা এর আগের সর্বশেষ অনলাইন ক্লাসে দেখেছি যে জড় প্রসঙ্গ কাঠামোয় অর্থাৎ পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল কাঠামোয় কিন্তু নিউটনের গতিসূত্র অর্জন করা যায়। দুঃখিত। অর্থাৎ এই যে এই কাঠামোতে নিউটনের গতিসূত্রের চেহারা যদি এফ সমান সমান এম এ হয়, এই কাঠামোতেও নিউটনের গতিসূত্রের চেহারা ঠিক এফ প্রাইম সমান সমান এম প্রাইম এ প্রাইম, অর্থাৎ একই ধরনের গাণিতিক সূত্র দ্বারা অর্জন করা যায় বা একে প্রতিপাদন করা যায়। এই কারণে এই প্রসঙ্গ কাঠামোর বা জড় প্রসঙ্গ কাঠামোর আরেক নাম হচ্ছে নিউটনীয় প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ তোমাকে যদি কখনো জানতে চাওয়া হয় যে জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে, সেটির যে উত্তর, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে নিউটনীয় প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝো, দুটি কিন্তু আসলে একই কথা। ঠিক আছে, তাহলে জড় প্রসঙ্গ কাঠামোর আরেক নাম হচ্ছে নিউটনীয় প্রসঙ্গ কাঠামো। এবারে তাহলে এবারে হচ্ছে আমরা একটু বইয়ের ভাষায় যে সংজ্ঞা সেটা একটু দেখে নেব। এখানে কি বলছে, পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে সকল কাঠামোয় নিউটনের গতিসূত্র অর্জিত হয় বা নিউটনের গতিসূত্র অর্জন করা যায়, সেগুলোকে আমরা বলছি জড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, তাহলে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে সকল কাঠামোয় নিউটনের গতিসূত্র অর্জন করা যায়, সেগুলোকে আমরা বলছি জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে জড় প্রসঙ্গ কাঠামো যদি থেকে থাকে, অবশ্যই অজড় প্রসঙ্গ কাঠামো বলতেও কিছু একটা আছে। এবারে আমরা হচ্ছে এটা দেখে নেব। তাহলে পরস্পরের সাপেক্ষে যদি অসম বেগে গতিশীল কোনো কাঠামো থাকে, সেটাকে আমরা বলছি অজড় প্রসঙ্গ কাঠামো। এই ক্ষেত্রে কিন্তু জড়তার সূত্র বা নিউটনের যে গতিসূত্র সেটি অর্জিত হয়। সরি, এখানে দেখো, এখানে এই যে দুটি প্রসঙ্গ কাঠামো, এদের মাঝখানে কি আছে, এদের মাঝখানে হচ্ছে এ পরিমাণে ত্বরণ আছে, অর্থাৎ এরা পরস্পর এ ত্বরণে গতিশীল। এদের মধ্যে যেহেতু একটি ত্বরণ আছে, অর্থাৎ একটি আপেক্ষিক ত্বরণ আছে, তার মানে নিশ্চয়ই এরা পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল নয়, এদের আপেক্ষিক বেগটি পরিবর্তনশীল। সেক্ষেত্রে এদেরকে আমরা বলবো হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। অজড় প্রসঙ্গ কাঠামোয় জড়তার সূত্র বা নিউটনের যে গতিসূত্র সেটি প্রতিপাদন করা বা অর্জন করা সম্ভব নয়। তাহলে যে সকল কাঠামোয় নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয় না, সেগুলো সবগুলোই আসলে অজড় প্রসঙ্গ কাঠামো। আমরা যদি একটু উদাহরণ দেখি, একটি ত্বরণশীল লিফটের কথা যদি বলি বা মন্দনশীল লিফটের কথা যদি বলি, সেটি যেহেতু ত্বরণে গতিশীল আছে, সেটি হচ্ছে একটি অজড় প্রসঙ্গ কাঠামো। মহাকাশগামী যে রকেট, তার কিন্তু একটি ত্বরণ থাকে ধাক্কার কারণে, সেটি একটি অজড় প্রসঙ্গ কাঠামো। যে কোনো ঘূর্ণায়মান স্থাপনা যেটি ঘুরছে, যেমন হচ্ছে একটি ওই যে শিশু পার্কে যে দোলনাগুলো থাকে চারদিকে ঘুরতে থাকে কিংবা নাগরদোলা থাকে, সেগুলো একটা অজড় প্রসঙ্গ কাঠামো। কারণ যেহেতু ঘূর্ণায়মান যে কোনো স্থাপনায় কিন্তু সবসময় একটি কেন্দ্রমুখী, কেন্দ্রবিমুখী ইত্যাদি ত্বরণের উপস্থিতি থাকে, সে কারণে এগুলো হচ্ছে সবসময় অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো সম্পর্কে জানলাম। এবারে যেটি দেখবো, এবার হচ্ছে আমরা মাইকেলসন মর্লি পরীক্ষণের ব্যাপারে সর্বশেষ যে অনলাইন ক্লাসে খুব সংক্ষিপ্ত একটি অংশ দেখে এসেছিলাম। এখন আমরা এটা একটু বিস্তারিত দেখব যে মাইকেলসন মর্লি পরীক্ষণটি কি প্রেক্ষাপটে করা হয়েছিল, কেন করা হয়েছিল। তাহলে দেখো, মাইকেলসন মর্লি পরীক্ষণের প্রথম যে দুজন কুশীল, প্রথমজন হচ্ছে আলবার্ট আব্রাহাম মাইকেলসন এবং আরেকজন হচ্ছে এডওয়ার্ড উইলিয়ামস মর্লি। এরা দুজন আমেরিকান বিজ্ঞানী, এনারাই হচ্ছে এই বিখ্যাত মাইকেলসন মর্লি পরীক্ষণটি করেছিলেন। এখন এখানে স্ক্রিনে তোমরা যেই ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই সাদা কালো ছবিটা হচ্ছে খুব বিখ্যাত একটা ছবি, কারণ এটাই হচ্ছে মাইকেলসন মর্লি যেই যন্ত্রটা ব্যবহার করেছিলেন, এটা হচ্ছে সেই যন্ত্রটা। দেখো, এই পুরা যন্ত্রটা কিন্তু একটা এই যে শক্ত পাথরের ফলকের উপরে বসানো, যাতে
খুব অল্পতে এটা নড়ে চড়ে না যায়, কারণ যেহেতু আমাদের খুব সূক্ষ্ম পরীক্ষণ দরকার, আমাদের অবশ্যই এই পার্টগুলো নড়ে গেলে হবে না বা যন্ত্রটি কেঁপে গেলে হবে না। এখানে খুব আবছা বোঝা যায় যে আমরা বলেছিলাম যে মাঝখানে একটি অর্ধস্বচ্ছ প্রতিফলক লাগবে, এই যে এটি হচ্ছে সেই অর্ধস্বচ্ছ প্রতিফলক। এই দুই অংশে এক অংশ হচ্ছে আমাদের এই যে আলোক উৎস, আরেকখানে হচ্ছে এই দেখার অংশ অর্থাৎ দূরবীক্ষণ যন্ত্র, আর এই যে এইগুলো হচ্ছে 45 ডিগ্রি কোণে আমরা কিছু আয়নার কথা বলেছিলাম পূর্ণ প্রতিফলক দর্পণ, এইগুলো হচ্ছে সেই পূর্ণ প্রতিফলক দর্পণ। আমরা দেখেছিলাম যে মাইকেলসন মর্লি পরীক্ষণে মোট 5টি অংশের প্রয়োজন, একটা হচ্ছে আলোক উৎস, একটা হচ্ছে মাঝখানের অর্ধস্বচ্ছ দর্পণ, তারপরে দুইটা হচ্ছে পূর্ণ প্রতিফলক দর্পণ, এবং সবশেষে আমাদের প্রয়োজন হয় হচ্ছে কোনো একটা রিসিভার বা কোনো একটা টেলিস্কোপের। এটা হচ্ছে সেই লাস্ট অংশ। তাহলে 1887 সালে খেয়াল করে দেখো, সেটি কিন্তু আজকে থেকে 100 বছরেরও বেশি আগে। এখন 2020 সাল চলছে, তাহলে 2017 সালে হচ্ছে এটার 120 বছর পূর্তি হয়েছে। তাহলে এটি প্রায় 133 বছর আগের ঘটনা। এই সময় হচ্ছে বিজ্ঞানী মাইকেলসন এবং মর্লি ঐতিহাসিক পরীক্ষণের মাধ্যমে দেখো তারা কি করতে চেয়েছিলেন। এর আগে আমরা হচ্ছে ইথার মাধ্যম নামে একটি মাধ্যমের কথা বলেছি, যেখানে ধরা হতো যে তাড়িৎচুম্বক তরঙ্গ হচ্ছে ইথার মাধ্যমে প্রবাহিত হয়। ওনারা ভেবেছিলেন যে এই পরীক্ষণের মাধ্যমে ইথার এবং পৃথিবীর মধ্যবর্তী যে আপেক্ষিক বেগ সেটি বুঝি নির্ণয় করা যাবে। তাদের নিয়ত ছিল একটি, কিন্তু তারা ফলাফল পেয়েছিলেন আসলে একটু ভিন্ন। তাহলে আমরা এখন সেই পরীক্ষণটি দেখে নেব। মাইকেলসন মর্লি পরীক্ষণের যে যান্ত্রিক ব্যবস্থা সেটি আমরা সর্বশেষ অনলাইন ক্লাসে কিছুটা দেখে এসেছি, আমরা আবার একটু রিভিশন দেব। এই যে এটি হচ্ছে আমাদের মাইকেলসন মর্লি পরীক্ষণের মূল যন্ত্রগুলো। আমরা যদি একটা একটা করে একটু আবার মনে করে নিই, এই যে প্রথমে হচ্ছে ক চিহ্নিত অংশ। ক চিহ্নিত অংশটা হচ্ছে এক বর্ণী আলোক উৎস, অর্থাৎ এটি আসলে একটি আলো প্রেরণকারী যন্ত্র, এখান থেকে আলো উৎপন্ন হয়। এরপরে যে অংশটি খ চিহ্নিত অংশ, এটি হচ্ছে এই আলোর গতিপথের সাথে ঠিক 45 ডিগ্রি কোণে অবস্থিত একটি অর্ধ স্বচ্ছ প্রতিফলক তল। খ চিহ্নিত অংশটি হচ্ছে একটি অর্ধ স্বচ্ছ প্রতিফলক তল। অর্ধ স্বচ্ছ মানে এর মধ্যে দিয়ে আলোর কিছু অংশ ভিতর দিয়ে পাস করে যায়, কিছু অংশ হচ্ছে প্রতিফলিত হয়। এরপরের অংশটি হচ্ছে এই যে গ চিহ্নিত অংশ, যেটি এটি হচ্ছে একটি পূর্ণ প্রতিফলক দর্পণ। এখানে এক দেয়া হয়েছে কারণ এখানে পূর্ণ প্রতিফলক দর্পণ আছে দুইটি। এই যে ঘ চিহ্নিত যে অংশটি, এটি হচ্ছে আরেকটি পূর্ণ প্রতিফলক দর্পণ। এদেরকে আলাদা করার জন্য আমরা একটাকে এক বলছি, একটাকে দুই বলছি। এরপরে যেটা আছে দেখো, এই যে এই পূর্ণ প্রতিফলক দর্পণ দুইটি, যে এরা কিন্তু আবার পরস্পর একজনের সাথে আরেকজন 90 ডিগ্রি কোণে অবস্থিত, এবং এইটি অবস্থিত হচ্ছে ঠিক 45 ডিগ্রি কোণে। ঠিক আছে। এরপরে যেটি এই যে উ চিহ্নিত যে অংশটি, এই অংশটি হচ্ছে একটি শনাক্তকারী দূরবীক্ষণ যন্ত্র, অর্থাৎ আলো যে এখানে প্রতিফলন এবং প্রতিসরণের পরে যেখানে ফিরে আসবে, এখানে সেই আলোটি শনাক্ত করার জন্য বা দেখার জন্য এখানে একটি দূরবীক্ষণ যন্ত্র রয়েছে। তাহলে এখন যদি মাইকেলসন মর্লি পরীক্ষণ যন্ত্রের যান্ত্রিক ব্যবস্থাটি কি ছিল তোমাদের কাছে জানতে চাওয়া হয়, আশা করি এখান থেকে সবাই সেটির উত্তর দিতে পারবে, সেই বিবরণটি লিখতে পারবে। এবারে আমরা দেখবো এই যান্ত্রিক ব্যবস্থাটি কিভাবে ব্যবহার করা হয়, সেটি আমরা সর্বশেষ অনলাইন ক্লাসে কিছু দেখে এসেছিলাম। এর কর্মপদ্ধতি ছিল দেখো, এই যে প্রথমে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যে অংশটি এটি হচ্ছে আমাদের আলোক উৎস। তাহলে প্রথমে আলোক উৎস থেকে একটি একবর্ণী আলোক রশ্মি এই অর্ধ স্বচ্ছ কাচ ফলকের পরে এর উপরে গিয়ে পড়ে। দুঃখিত। এই অর্ধ স্বচ্ছ কাচ ফলকটি যেহেতু অর্ধ স্বচ্ছ, সে কারণে একটি অংশ হচ্ছে সরাসরি এর ভেতর দিয়ে পার হয়ে যায়, আলোর আরেকটি অংশ হচ্ছে এটি যেহেতু 45 ডিগ্রি কোণে অবস্থিত, তাই এটি হচ্ছে ঠিক 90 ডিগ্রি কোণে প্রতিফলিত হবে। তাহলে এই যে এই হচ্ছে দুটি অংশ, এই অংশটি সরাসরি চলে গেল, এই অংশটি ঠিক 90 ডিগ্রি কোণে অর্থাৎ সমকোণে অবস্থিত যে আয়নাটি ছিল এই বরাবর প্রতিফলিত হলো। এখন এইখানে এবং এখানে যেহেতু দুইটি কি রয়েছে, এখানে এবং এখানে দুইটি পূর্ণ প্রতিফলক দর্পণ রয়েছে, তাহলে এখানে যে আলোটি প্রতিফলিত হলো সেটি আবার এখানে প্রতিফলিত হয়ে উল্টো দিকে আসবে, এই আলোটি আবার প্রতিফলিত হয়ে এদিকে ফেরত আসবে। তাহলে আমরা যদি একটু দেখি, এই যে এইটা হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মি, এটা হচ্ছে এই দর্পণ থেকে প্রতিফলিত আলোক রশ্মি। এখন এই যে দুটি প্রতিফলন ঘটলো, এরা আবার ফেরত আসলো কোথায়, ফেরত আসলো হচ্ছে এই যে অর্ধস্বচ্ছ পাতটি ছিল সেই অর্ধস্বচ্ছ পাতে। এখন এটি যেহেতু অর্ধস্বচ্ছ, তার মানে এদের অংশ এক অংশ পার হয়ে যাবে, এক অংশ এখানে প্রতিফলিত হবে। এই লাল আলোক রশ্মিটিরও এক অংশ সরাসরি পার হয়ে যাবে, এক অংশ আবার এদিকে ফেরত আসবে। এখন আলোক উৎসের দিকে যে অংশটুকু ফেরত যাচ্ছে সেটি নিয়ে আমরা চিন্তিত নই, আমরা হচ্ছে এই বরাবর যেটুকু ফেরত আসবে সেটুকু নিয়ে কথা বলছি। তাহলে এই যে এই বরাবর এটি আসলো এবং এই বরাবর এটিও আসলো, তাহলে এইবার দূরবীক্ষণ যন্ত্রে আমরা কিন্তু
একই আলোক উৎস থেকে আসা আলোকে আমরা দুটি রাস্তায় ভাগ করেছি। একবার হচ্ছে এটি এই রাস্তাতে গিয়ে এই লাল দাগ বরাবর গিয়ে এই লাল দাগ বরাবর এই রাস্তা দিয়ে ঘুরে আসলো, আরেকটি হচ্ছে এই রাস্তা বরাবর সরাসরি গিয়ে এই সবুজ ডট ডট লাইন বরাবর এসে এই বরাবর আসলো। ঠিক আছে, একই আলো কিন্তু ভাগ হয়ে দুইটি আলাদা আলাদা পথে আসলো। এখন দুইটি আলাদা আলাদা পথে আসার কারণে এদের মধ্যে কোনো পার্থক্য হয় কিনা, কোনো ব্যতিচার কিংবা ইত্যাদি দেখা যায় কিনা, সেটি নির্ণয় করাই হচ্ছে মাইকেলসন-মর্লি পরীক্ষণের মূল কাজ। তাহলে এখন আমরা একটু দেখি, আমরা একটু হিসাবটি দেখি। যদি বেগের সমান্তরালে হিসাবটি দেখি, এই যে এখানে হচ্ছে মনে করো ইথারের সাপেক্ষে আমরা যদি হিসাব করি, যে ইথারের সাপেক্ষে পৃথিবী থেকে উৎস হচ্ছে প্রতিফলকের দিকে ভি বেগে গতিশীল, অর্থাৎ আমরা ধরে নিলাম যে উৎসটা হচ্ছে প্রতিফলকের দিকে ভি বেগে অর্থাৎ এই দিকে গতিশীল, মানে ইথার হচ্ছে পৃথিবীর গতির সাথে হিসাব করে এমন ভাবে বসানো যাতে পৃথিবীর গতি হচ্ছে এইদিকে, অর্থাৎ এটি হচ্ছে গতিশীল হয়, ইথারের গতি হয় হচ্ছে এদিকে। তাহলে ইথারের সাপেক্ষে পৃথিবী যদি উৎস থেকে প্রতিফলকের দিকে ভি বেগে গতিশীল হয়, সেক্ষেত্রে আমরা আসলে কি পাবো, এই যে আলোক রশ্মিটি এখানে যাচ্ছে, তাহলে এই বরাবর এর যে গতিবেগ, এটিকে যদি আমরা v1 বলি, দেখো এই বরাবর যেহেতু গতিশীল, তার মানে তার v1 হবে হচ্ছে একটু কম, অর্থাৎ এখানে আলোর বেগ হবে হচ্ছে c মাইনাস v, কারণ এটি হচ্ছে v বেগে গতিশীল। একইভাবে এখানে যখন আবার ফেরত আসবে তখন ব্যাপার হবে উল্টা, একদিকে হচ্ছে বেগ যোগ হয়ে যাবে, আরেকদিকে বেগ হচ্ছে বিয়োগ হয়ে যাবে। এখন এই হিসাবটি আমরা যদি একটু আলাদা করে করি, এখানে দেখো এ থেকে আলো কি করছে, এ থেকে বি বিন্দুতে যাচ্ছে, বি বিন্দু থেকে আবার এ বিন্দুতে ফেরত আসছে, তারপরে হচ্ছে এদিকে প্রতিফলিত হচ্ছে। এখন এই যে এ থেকে বি বিন্দুর দূরত্ব যদি ডি হয়, তাহলে এ থেকে বি বিন্দুতে প্রতিফলিত হয় আবার যে এ বিন্দুতে ফেরত আসবে, এর জন্য মোট যে সময় লাগবে সেটা হবে হচ্ছে এই পথের সময় প্লাস এই পথের সময়, অর্থাৎ এখানে টি যেটি, এটিকে যদি আমরা t1 বলি, তাহলে সেই টিটা হবে হচ্ছে এবি পথের দূরত্ব, এবি পথের সময় প্লাস বিএ পথের সময়। তাহলে এই দুইটার সময় আমরা কি পাবো, এটা যেহেতু কোন একটা ধ্রুব বেগ, সেখানে আমরা হচ্ছে দূরত্বকে বেগ দ্বারা যদি ভাগ করি, আমরা জানি যে ধ্রুব বেগের ক্ষেত্রে এস সমান সমান হচ্ছে ভিটি, এস সমান সমান যদি ভিটি হয়, তার মানে টি মানে হচ্ছে এস বাই ভি, অর্থাৎ দূরত্ব বাই বেগ। তাহলে এই যে এখানে কিন্তু তাই করা আছে, দূরত্ব বাই বেগ। দূরত্ব তো দুই ক্ষেত্রে একই, এ থেকে বি এর দূরত্বও ডি, ডি থেকে বি থেকে এর দূরত্ব ডি। তাহলে এই ক্ষেত্রে একবার আমরা হচ্ছে v1 দিয়ে ভাগ করব, একবার আমরা হচ্ছে v2 দিয়ে ভাগ করব। এখন এই যে দুটি দিয়ে আমরা যে ভাগ করলাম, তাহলে এই ক্ষেত্রে আসলো কি, এই ক্ষেত্রে আসলো d ডিভাইডেড বাই c প্লাস b, আরেকবার আসলো d ডিভাইডেড বাই c মাইনাস b। এই যে একবার c প্লাস b এর জন্য, একবার c মাইনাস b এর জন্য। তাহলে এটিকে যদি আমরা একবারে নিয়ে নেই, অর্থাৎ এটিকে যদি একবারে যোগ করে দেই, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 2dc ডিভাইডেড বাই c স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে এখানে d এর সাথে dc ইনটু dv, এখানেও d এর সঙ্গে dc ইনটু dv। এই যে এখান থেকে মাইনাস dv আর এখান থেকে প্লাস dv, এই দুটো কিন্তু কাটাকাটি হয়ে যাবে, আর এখান থেকে যেই সিডিটা আসলো আর এখান থেকে যেই সিডিটা আসলো, এরা দুইজন যোগ হয়ে উপরে হচ্ছে 2cd থাকবে বা 2dc থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে t1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে অংশটা, এই যে এখান থেকে এই যে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে আমরা যদি আবার একটা সি স্কোয়ার কমন নেই, সি স্কোয়ার কমন নিলে এখান থেকে আমরা কি পাবো, এখানে হচ্ছে সি স্কোয়ার কমন নিলে এখান থেকে আমরা হচ্ছে 1 পাবো, আর মাইনাস এখানে থাকবে হচ্ছে বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা যেহেতু আবার নিচে আছে, অর্থাৎ 1 বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই কারণে এটাকে আমরা লিখতে পারি এইটা টু দি পাওয়ার -1। এই যে নিচে একটা আমরা সি স্কোয়ার কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম না, এই সি স্কোয়ারের সাথে এই সি কিন্তু কেটে কুটে একটা সি থাকবে, আর সি স্কোয়ারের একটা সি থাকবে, আর উপরের সিটা হচ্ছে কেটে গেল। তাহলে এখানে সব মিলিয়ে আমরা পেলাম হচ্ছে 2d ডিভাইডেড বাই সি, ব্র্যাকেটের মধ্যে আছে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার -1। এখন দেখো এখানে আমরা যে অংশটা পেয়েছি 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার -1, তোমরা হচ্ছে দ্বিপদী উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম নামে একটা জিনিস পড়ে এসছো, ম্যাথের ক্লাসে জেনে এসছো, আরো একাধিক ক্ষেত্রে জেনে এসছো। এখন এই যে এখানে হচ্ছে সি হচ্ছে ভি এর চাইতে অনেক বড়, সি যদি ভি এর চেয়ে অনেক বড় হয়, তাহলে তার মানে ভি বাই সি অবশ্যই 1 এর চেয়ে ছোট, ভি বাই সি 1 এর চেয়ে ছোট মানে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার 1 এর চেয়ে আরো ছোট। এখন এই অংশটা যেহেতু 1 এর চেয়ে ছোট, তার মানে এই যে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার -1, এই অংশটুকু আসলে আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃত করতে পারি। ঠিক আছে, এই অংশটুকু আমরা হচ্ছে
দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃত করে লিখতে পারি। এখানে আমরা যদি একটু দেখি এখানে কি ছিল, আচ্ছা এখানে এই যে এখানে আমাদের ছিল হচ্ছে 1 মাইনাস এক্স, এটা টু দি পাওয়ার হচ্ছে -1, ঠিক আছে। এইটাকে যখন আমরা বিস্তৃত করি সেটা হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এর সাথে হয়তো কোনো একটা সহগ আছে, এরকম একটা ধারা হচ্ছে আসতে থাকে। এখন এই যে ধারাটা আসতে থাকে সেখানে তোমরা একটা জিনিস খেয়াল করো যে এই ধারাটার ক্ষেত্রে এখানে আমরা কি বলেছি যে ভি হচ্ছে সি এর চাইতে অনেক ছোট। ভি যদি সি এর চাইতে অনেক অনেক ছোট হয় তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আরো ছোট। ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যদি আরো ছোট হয় তাহলে সেটাকে যখন আমরা স্কোয়ার করব কিউব করব সেটা আরো ছোট হবে। মনে করো ভি বাই সি যেটা সেটা যদি ভি বাই সি এর মান যদি 0.01 হয় তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হবে হচ্ছে 0.0001। তাহলে এটা যখন আমরা এটাকে আবার যখন স্কোয়ার করব সেটা হয়ে যাবে 0 পয়েন্ট, তারপরে এই যে 4টা মানে 4 দুগুণে 7টা শূন্য, 1 2 3 4 5 6, তারপরে 1। এটাকে যখন আমরা কিউব করব এটা হচ্ছে আরো 3 ঘর পরে যাবে। তাহলে এটা এতই ছোট হয়ে যাচ্ছে যে সেটা আর আমাদের গোনায় না ধরলেও চলে। তাহলে আমরা হচ্ছে ঠিক সেই কাজটাই করব। তাহলে এখানে আমরা কি করছি, এখানে আমরা যেটা করলাম যে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যেহেতু 1 এর চেয়ে অনেক 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 ছোট, এই যে এখানে খেয়াল করো এখানে কিন্তু লেস দ্যান 1, সেই কারণে আমরা হচ্ছে দুইটা কাজ করলাম। একটা হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এটাকে বিস্তৃত করলাম, বিস্তৃত করার পরে পরের যে অংশগুলো অর্থাৎ এক্স স্কোয়ার এক্স কিউব এই রাশিগুলোকে আমরা হচ্ছে ইগনোর করছি, উপেক্ষা করছি। তাহলে উপেক্ষা করলে আমাদের প্রথম অংশটা থাকে 1 প্লাস এক্স থাকে, এই যে এটা হচ্ছে 1 প্লাস এক্স অর্থাৎ 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এই যে আমরা একটা সমীকরণ পেলাম কি, টি1 হচ্ছে 2d ডিভাইডেড বাই সি 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবারে আমরা যদি আবার আরেকটা রাস্তা তো ছিল সেটা হচ্ছে বেগের লম্ব দিকে। বেগের লম্ব দিকের অবস্থাটা কি দেখো, এই যে পুরো জিনিসটা তো এইভাবে ডান দিকে সরে যাচ্ছে, তার মানে আলোটা যতক্ষণে এখান থেকে এই পর্যন্ত আসছে, এখান থেকে এসে আবার এদিকে যাচ্ছে না, এখন আলো হচ্ছে এখান থেকে এসে এইদিকে যেতে যেতে ততক্ষণে আয়নাটাও তো পুরা সেট আপ সহ, অর্থাৎ পৃথিবী যেহেতু এদিক থেকে এদিকে গতিশীল আছে সেও কিন্তু আর আগের অবস্থানে নাই, সে কিন্তু এখান থেকে ডি প্রাইম অবস্থানে চলে আসছে। ঠিক আছে, এখানে হচ্ছে পৃথিবী এবং যন্ত্র দুটেই কিন্তু ইথারের বেগের সাথে লম্ব দিকে গতিশীল, অর্থাৎ ইথারের বেগ হচ্ছে এইদিকে, এই যে যন্ত্রটার গতি হচ্ছে এইদিকে, এবং সেই কারণে যন্ত্রটা যেহেতু ডান দিকে সরে যাচ্ছে সে কারণে আলো যতক্ষণে এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে ততক্ষণে এটা কিন্তু অলরেডি সরে আসছে, আগের অবস্থানে আর নাই। তাহলে এই যে এই আপতিত আলোক রশ্মিটা দর্পণের ডি বিন্দুতে পৌঁছাতে পৌঁছাতে সেটা কিন্তু কোন অবস্থানে চলে আসছে, সেটা হচ্ছে ডি প্রাইম অবস্থানে চলে আসছে। আবার ডি প্রাইম অবস্থান থেকে যখন এটা আবার এই দর্পণে আসবে একই অবস্থান, এটা তো আবার এদিকে সরে যাচ্ছে, তাহলে এরপরে এটা আবার প্রতিফলিত হয়ে যতক্ষণে এখানে আসবে সেটা আসলে এ প্রাইম অবস্থানে চলে আসবে, এবং তারপরে এটা হচ্ছে আমাদের যে টেলিস্কোপে অর্থাৎ দূরবীক্ষণ যন্ত্রে দেখা যায়। তাহলে আমরা যদি একটু দেখি, তাহলে এখানে আমরা একটু অঙ্কন করে নেব যে ডি প্রাইম থেকে এ আর এ প্রাইম সংযোগ করে নিয়ে তার উপর একটা লম্ব আঁকবো। এই যে এ আর এ প্রাইমকে সংযোগ করলাম, এখান থেকে ডি প্রাইম থেকে পি এর উপর একটা লম্ব আঁকলাম। তাহলে এই যে আমরা এখন সব মিলিয়ে যা পেলাম, দেখো এই ক্ষেত্রে আলোটা কি আসবে, আলো হচ্ছে ফার্স্টে এ থেকে ডি প্রাইমে যাবে, ডি প্রাইম থেকে আবার এ প্রাইমে আসবে। এখানে তাহলে এই যে পিডি যেটা সেটা হচ্ছে ডি পরিমাণ, এই যে পিডি এটা হচ্ছে ডি, আমরা বলেছিলাম এর লম্ব দূরত্ব যেটা সেটা হচ্ছে ডি, এডি প্রাইমটা হচ্ছে এ, এই যে এডি প্রাইমটাকে আমরা এ বলছি, তাহলে এটাও আমাদের হবে এ পরিমাণ, আর এই যে এপি পরিমাণ এটাকে আমরা বলছি হচ্ছে বি। তাহলে এই যে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি না, এপিডি প্রাইম। তাহলে এই সমকোণী ত্রিভুজে আমরা বলতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই যে এটাকে আমরা কি বললাম, এপি কে আমরা বললাম বি আর এটাকে আমরা বললাম ডি, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হচ্ছে অতিভুজের স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার, বা উল্টা করে বললে বলা যায় যে ডি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন ডি স্কোয়ার যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তাহলে দেখো এ মানে হচ্ছে সিটি, এ কোনটা, এ হচ্ছে এই যে এপি এখান থেকে এই পর্যন্ত, আবার বি হচ্ছে সরি এ হচ্ছে এডি প্রাইমে, যে আলো হচ্ছে কোথায়, আলো হচ্ছে এ থেকে ডি প্রাইমে গেল না,
তাহলে এই বরাবর যেতে যদি টি সময় লাগে, ওই একই সময় যন্ত্রের বেগ তো ভি, তাহলে যন্ত্রটা ওই মুহূর্তে এ থেকে পি বিন্দুতে আসছে, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে ভিটি পরিমাণ দূরত্ব, এই অংশটুকু হচ্ছে সিটি পরিমাণ দূরত্ব। তাহলে এই যে ডিটা আমরা কোথেকে পাবো, ডি মানে হচ্ছে সিটি স্কোয়ার, মানে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা এ আর বি এর মান বসিয়ে দিলাম, এ আর বি এর মান বসিয়ে দিলে আমরা পাই যে ডি স্কোয়ার মানে হচ্ছে সিটি স্কোয়ার মাইনাস ভিটি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আবার টি পেতে পারি যে টি স্কোয়ার মানে হচ্ছে, এই যে এখানে টি কমন নিয়ে যদি এদেরকে নিচে নিয়ে আসি, তাহলে আমরা পাবো যে টি স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, বা টি মানে হচ্ছে ডি ডিভাইডেড বাই রুট ওভার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন ডি প্রাইম এ প্রাইম, এই যে এই অংশেও ঠিক একই অবস্থায়, যে এই ত্রিভুজ থেকে আমরা একই হিসাব পাবো, অর্থাৎ এই যে এ থেকে ডি প্রাইমে এসে আবার ডি প্রাইম থেকে আবার এ প্রাইমে আসতে হচ্ছে, এখানে যে সময় লাগলো তার ঠিক ডাবল সময় লাগবে, কারণ দুইটা একই রকম পথ। তাহলে আমাদের মোট পরিমাণ যেটা, অর্থাৎ এ থেকে ডি প্রাইমে গিয়ে আবার এ প্রাইমে, এই পথে মোট সময় যেটা লাগবে টি টু, সেটা হচ্ছে ডাবল, অর্থাৎ 2d ডিভাইডেড বাই রুট ওভার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে আগের মতোই আমরা হচ্ছে সি একটা কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম, তাহলে এখানে আমরা পেলাম 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার দেখো এখানে যেহেতু একটা রুট আছে, সে কারণে এটার পাওয়ার কিন্তু -1/2। এখন এটাকে আবার যদি আমরা দ্বিপদ দিয়ে বিস্তৃত করি, এই যে 1 মাইনাস এক্স, এটা টু দি পাওয়ার মাইনাস হাফের জন্য আমাদের অবস্থা হচ্ছে 1 প্লাস এন এক্স, তারপরে হচ্ছে এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4 এরকম করে আসতে থাকবে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের এন এর মান, অর্থাৎ 1 প্লাস এন এক্স, এন এর মান হচ্ছে 1, এক্স এর মান হচ্ছে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এবং এখানেও ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যেহেতু লেস দ্যান 1, সে কারণে আমরা কিন্তু বড় পদগুলো যেগুলো সেগুলো বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের হচ্ছে স্কোয়ার বা কিউব বা টু দি পাওয়ার 4 এই অংশগুলো আমরা হিসাবে নিচ্ছি না, সেগুলো আমরা উপেক্ষা করছি বা নেগলেক্ট করছি। তাহলে সেটা যদি নেগলেক্ট করি, দেখো এই টি টু, অর্থাৎ এই যে এ থেকে ডি তে গিয়ে আবার এ তে আসতে যে সময় লাগে, সেই সময়টা হচ্ছে 2d ডিভাইডেড বাই সি, 1 প্লাস হাফ ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে পর্যন্ত দেখেছিলাম, এরপরে দেখো মাইকেলসন মৌলিক পরীক্ষণের যে প্রত্যাশিত ফলাফল, সেটা এখন আমরা একটু হিসাবটি দেখব। তাহলে এখানে আমরা হিসাব থেকে কি দেখলাম, আমরা কিন্তু দুইটি আলাদা আলাদা সময় পেলাম। কখন? একবার পেলাম হচ্ছে গতি সমান্তরালে, অর্থাৎ এ থেকে বি তে গিয়ে আবার এ পথে, আরেকটি হচ্ছে এ থেকে ডি প্রাইমে গিয়ে আবার এ প্রাইম পথে। এবং এই দুই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেলাম যে সমান সমান সময় লাগছে না, তাদের সময়টি আলাদা আলাদা। তাহলে এই যে আলাদা আলাদা সময় লাগলো, এই সময় পার্থক্যকে আমরা যদি ডেল্টা টি দ্বারা নির্দেশ করতাম, তাহলে 1 এবং 2 নং সমীকরণে প্রাপ্ত যে মান, সেই মান দুটি ব্যবহার করে আমরা যেটি পাবো, এই যে এখানে আমরা পেয়েছি, এটি হচ্ছে সময়ের পার্থক্য, অর্থাৎ টি1 মাইনাস টি2। টি1 টি2 আমরা একটু আগেই বের করে এসেছি, যে টি1 ছিল হচ্ছে 2d বাই সি ইন্টু 1 প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর টি2 এর মান আমরা পেয়েছিলাম 2d ডিভাইডেড বাই সি 1 প্লাস হাফ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটি থেকে এটিকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করে আমরা যে ফলাফলটি পাই, সেই ফলাফলটি হচ্ছে এই যে এখানে আমরা হিসাবপত্র করে যোগ বিয়োগ করে যেটি পেলাম, সেটি হচ্ছে ডিভি স্কোয়ার বাই সি কিউ। তাহলে এই যে ডেল্টা টি এর মান, অর্থাৎ সময়ের যে পার্থক্য, এই দুই পথে আলাদা আলাদা ভাবে যদি আসতো, তাদের মধ্যে যে সময়ের পার্থক্য, সেটি হচ্ছে ডিভি স্কোয়ার বাই সি কিউ। এখন এই যে এই ডেল্টা টি সময়ের জন্য অবশ্যই আলোর যে পথ পার্থক্য হবে একটি। এখন এই যে অতিরিক্ত যে পথ, অর্থাৎ এই দুই পথের মধ্যে যে পথের পার্থক্য, সেটিকে আমরা যদি ডেল্টা এক্স দ্বারা প্রকাশ করতাম, এই অতিরিক্ত পথ পার্থক্য আমরা কোথেকে পাবো, এটি যদি আমরা আলোর বেগকে এই সময় দ্বারা গুণ করি, আমরা জানি যে ধ্রুব বেগের ক্ষেত্রে এস সমান সমান ভিটি, অর্থাৎ বেগ ইন্টু সময় মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই যে আমাদের পথ পার্থক্য সমান সমান হচ্ছে সি ইন্টু ডেল্টা টি। এখন এই যে ডেল্টা টি এর মান কিন্তু আমরা কেবলই বের করে এসেছি, ডেল্টা টি হচ্ছে ডিভি স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব। তাহলে এখানে সি ডেল্টা টি মানে হচ্ছে সি ইন্টু ডিভি স্কোয়ার বাই সি কিউব। এই যে সি কিউবের সঙ্গে সি কাটাকাটি হয়, এখানে থাকলে হচ্ছে ডিভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এটি হচ্ছে এই যে দুই পথের জন্য আলাদা যে ডেল্টা টি এর পার্থক্য, সেটি হচ্ছে ডিভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই পরিমাণ। এখন এই সম্পূর্ণ যন্ত্রটিকে যদি আমরা একই সমতলে আগের অবস্থানের সাপেক্ষে এক সমকোণে ঘুরিয়ে দেই, অর্থাৎ দর্পণ দুটি, অর্থাৎ প্রথমটির জায়গায় দ্বিতীয়টি এবং দ্বিতীয়টির জায়গায় যদি প্রথমটি নিয়ে আসি, সেক্ষেত্রে মোট পার্থক্য হবে হচ্ছে এর দ্বিগুণ, অর্থাৎ এই যে ডিভি স্কোয়ার বাই সি স্কোয়ার এর দ্বিগুণ, অর্থাৎ 2 ডিভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন এই জন্য অবশ্যই এই পার্থক্য যদি হয়ে থাকে, যে দূরবীক্ষণ যন্ত্রে সেখানে যে ব্যতিচার নকশাটি দেখা যাচ্ছিল, সেটি অবশ্যই পরিবর্তন। এই যে আমরা বলছি এক সমকোণে ঘুরিয়ে দিলাম, এক সমকোণে ঘুরিয়ে দেওয়ার অবস্থাটি কেমন, সেটি আমরা একটু এখানে দেখে নেব। যে শনাক্তকারী যে যন্ত্রটি, আমরা পুরো সেটআপটি, এখানে যে 5টি অংশ আছে, সেটি একটি স্থাপনার উপরে বসানো, অর্থাৎ এটি একটি শক্ত কোন একটি অংশে বসানো। আমরা প্রথম অংশে এই যন্ত্রের ছবি দেখে এসেছিলাম, যে পুরো ছবিটি যাতে
পুরো যন্ত্রটি যাতে স্থির থাকে সে কারণে এটি সাধারণত একটি পাথরের ফলকের উপরে স্থাপন করা ছিল যাতে কোনো কম্পন না হয়। এখন এই যে আমাদের পুরো যে যন্ত্রটি ছিল, এই যন্ত্রটি আমরা হচ্ছে ঠিক আগের অবস্থানের সাপেক্ষে এক সমকোণে ঘুরিয়ে দেবো। এক সমকোণে ঘুরিয়ে দিলে কি হবে, এই যে এরকম অবস্থা। অর্থাৎ এবার প্রথমবার আমাদের কি অবস্থা ছিল, এখানে এসেছিল হচ্ছে গতি বরাবর ছিল হচ্ছে এই আলোক রশ্মিটি, আর গতির সাথে লম্বভাবে এসেছিল হচ্ছে এই দর্পণটি। এবার দেখো এই দর্পণটি এখানে চলে আসছে, এই দর্পণটি হচ্ছে এখানে চলে আসছে। অর্থাৎ এবার গতি বরাবর আছে হচ্ছে 1 নাম্বার দর্পণ এবং গতির সাথে লম্বভাবে আছে হচ্ছে এই দর্পণ। কারণ আমরা যেখানে অবস্থান করছি সেটা সাপেক্ষে ইথারের বেগ তো আর পরিবর্তন হয়নি, বা পৃথিবীর গতি তো আর পরিবর্তন হয়নি। অর্থাৎ এই যে বেগ কিন্তু এখানে ভি এদিকে বরাবর ছিল, এখানেও ভি কিন্তু এদিকে অর্থাৎ ডান দিক বরাবরই আছে। অর্থাৎ এইবার দেখো গতির সাপেক্ষে প্রথম অবস্থানে এটি ছিল গতির, এই দর্পণ 2 নাম্বার দর্পণ ছিল গতির দিক বরাবর, আর 1 নাম্বার দর্পণ ছিল হচ্ছে গতির সাথে লম্বভাবে। এবার দর্পণদ্বয় যখন অবস্থান পরিবর্তন করলো, অর্থাৎ আমরা যখন 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, এবার কিন্তু দেখো এবার হচ্ছে আমার এই হিসাবটি হচ্ছে গতির দিক বরাবর, অর্থাৎ এটি হচ্ছে 1 নাম্বার দর্পণ, আর 2 নাম্বার দর্পণ এবার চলে এসছে গতির সাথে লম্ব বরাবর। অর্থাৎ এবারে আমরা হচ্ছে এর জন্য যে হিসাবটি করেছিলাম সেটি এবার এর জন্য প্রযোজ্য, আর এর জন্য যে হিসাবটি করেছিলাম সেটি এবার এর জন্য প্রযোজ্য। তাহলে এখন যদি এই ক্ষেত্রে যে ব্যতিচারের নকশা আমাদের পাওয়ার কথা ছিল কোথায়, এই যে এখানে আমাদের হচ্ছে দেখার জন্য একটি অংশ আছে, এটি হচ্ছে যে টেলিস্কোপ অর্থাৎ দূরবীক্ষণ যন্ত্র সেখানে। এখন আমরা যদি বলেছিলাম যে আমরা হচ্ছে এক বর্ণী আলো ব্যবহার করছি, এক বর্ণী আলো অর্থাৎ তার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু নির্দিষ্ট, একটি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে আলো সেটি আমরা এখানে এই পরীক্ষণে ব্যবহার করেছি। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি ল্যামডা হয় এবং ব্যতিচার নকশায় যে অপসারণের পরিমাণ সেটি যদি এন পরিমাণ হয়, অর্থাৎ এন ঘর যদি সরে যায় বা এন তরঙ্গের এন অংশ যদি সরে যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি তোমরা ইতিপূর্বে অপটিক্সের ক্লাসে অর্থাৎ আলোক বিজ্ঞানের ক্লাসে পড়ে এসেছে যে পথ পার্থক্য হবে হচ্ছে ডেল্টা এক্স সমান সমান এন ল্যামডা, ডেল্টা এক্স সমান সমান এন ল্যামডা। এখন এই যে প্রকৃত ফলাফল যেটি সেটি আমরা আসলে এখান থেকেই পাবো মাইকেলসন-মর্লি পরীক্ষণের। এই যে হিসাবটি আমরা পেলাম, আমরা দেখো এর আগে একটু অংশে কিন্তু আমরা অপসারণের যে পরিমাণ দেখে এসেছিলাম যে একটি অবস্থানের জন্য আমাদের পথ পার্থক্য ছিল হচ্ছে ডিভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমরা যখন 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, প্রথম অবস্থানের জন্য ডিভি স্কোয়ার বাই সি স্কোয়ার, দ্বিতীয় অবস্থানের জন্য আরো ডিভি স্কোয়ার বাই সি স্কোয়ার, অর্থাৎ সব মিলিয়ে আমাদের কিন্তু 2 ডিভি স্কোয়ার বাই সি স্কোয়ার পরিবর্তন হওয়ার কথা। তাহলে এই যে প্রথম অবস্থান এবং দ্বিতীয় অবস্থান অর্থাৎ 90 ডিগ্রি আগের এবং 90 ডিগ্রি পরের যে অবস্থান, এই দুই অবস্থানের মধ্যে আমাদের যে মোট পথ পার্থক্য সেটি হবে এন ল্যামডা, এবং সেটি সমান সমান আমরা হিসাব করে দেখেছি যে সেটি হচ্ছে তাহলে 2 ডিভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে ব্যতিচার নকশায় যে অপসরণের পরিমাণ অর্থাৎ এন এর যে মান সেটি হচ্ছে 2 ডিভি স্কোয়ার বাই ল্যামডা সি স্কোয়ার। এই যে এন ল্যামডা গুণ ছিল, এই ল্যামডাটিকে আমরা এই পাশে এনে ভাগ করে দিলাম। তাহলে ব্যতিচার নকশায় অপসরণের পরিমাণ এটি হচ্ছে একটি সংখ্যা, সেই এন এর পরিমাণ হবে হচ্ছে 2 ডিভি স্কোয়ার বাই ল্যামডা সি স্কোয়ার। এখন আমাদের যদি ডি এর মান জানা থাকে, আমাদের যদি ভি এর মান জানা থাকে, আমাদের যদি ল্যামডার মান জানা থাকে এবং সি এর মান জানা থাকে, তাহলে প্রতিটি মান বসিয়ে দিলেই আমরা কিন্তু এই ব্যতিচার নকশায় যে অপসরণের পরিমাণ হওয়ার কথা সেটি বের করে ফেলতে পারবো। তাহলে আমরা একটু দেখে নিই যে মাইকেলসন এবং মর্লি তাদের পরীক্ষায় কি ব্যবহার করেছিলেন। তারা যেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য, যেই আলো ব্যবহার করেছিলেন, তাদের ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ছিল 6 × 10⁻⁷ মিটার। তাদের দূরত্ব অর্থাৎ এই যে আয়না থেকে আমাদের অর্ধস্বচ্ছ প্রতিফলক তল থেকে যে দর্পণ 1 এবং দর্পণ 2 এর যে দূরত্ব সেটি ছিল হচ্ছে 11 মিটার। পৃথিবীর কক্ষপথের যে বেগ, অর্থাৎ এটি কিন্তু আমরা ইথারের আপেক্ষিক বেগ হিসেবে নিয়েছি, পৃথিবীর কক্ষপথের যে বেগ সেটি ছিল 3 × 10⁴ মিটার পার সেকেন্ড, এবং আলোর যে বেগ সেটি আমরা সবাই জানি সেটি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা যেটি বলছিলাম, এখানে হচ্ছে আমরা এই মানগুলো ব্যবহার করেছি। তাহলে এই মানগুলো যদি আমরা এই যে সমীকরণটি পেয়েছি যে n সমান সমান 2 ডিভি স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা সি স্কোয়ার, এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দেই, সেখানে আমরা যেটি পাই, এই মানগুলো বসিয়ে আমরা পাই n সমান সমান 2 ডিভি স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা সি স্কোয়ার। এই যে এখানে ডি এর বদলে আমরা বসিয়েছি 2 ইনটু এই যে ডি, এটি হচ্ছে 2, ডি এর মান হচ্ছে 11, ভি স্কোয়ারের বদলে আমরা বসিয়েছি 3 × 10⁴ স্কোয়ার, ল্যামডার বদলে হচ্ছে 6 × 10⁻⁷, এবং সি স্কোয়ার বদলে আমরা বসিয়েছি হচ্ছে 3 × 10⁸ হোল স্কোয়ার। তাহলে এই হিসাবটি করে আমরা যেটি পাই সেটি হচ্ছে 0.37 বা সেটি হচ্ছে প্রায় 0.4। অর্থাৎ এই যে পরীক্ষণে যে ব্যতিচার নকশাটি পাওয়া গিয়েছিল সেই ব্যতিচার নকশাটি অনুসারে এটা হচ্ছে 0.4, একটি তরঙ্গের 0.4 ঘর সরে যাওয়ার কথা। এখন হিসাব অনুসারে যা ঘটার কথা সেটি হচ্ছে এই যে ব্যতিচার রেখাগুলোর যে প্রস্থ তার 4% অর্থাৎ প্রায় 25 ভাগের 1 ভাগ সরে যাবার কথা ছিল।
এখন এই যে সরে যাওয়ার কথা ছিল, এবং এখানে হয়তো এটিও প্রশ্ন আসতে পারে যে এই যে সরে যাওয়ার কথা ছিল সেটি আসলে সঠিকভাবে মাপা হয়েছে কিনা, কিংবা যন্ত্রের সক্ষমতা ছিল কিনা, এটি নিয়েও প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে যেটি বলতে পারি যে এই পরীক্ষণের সময় যেই অবস্থানে এই পরীক্ষণটি করা হয়েছিল তখন হচ্ছে 0.1%, অর্থাৎ 1000 ভাগের 1 ভাগ পর্যন্ত যদি অপসারণ হতো সেটি পরিমাপ করার মতো যান্ত্রিক সূক্ষ্মতা বা যান্ত্রিক সক্ষমতা তাদের ছিল। এখন যেখানে 1000 ভাগের 1 ভাগ পর্যন্ত মাপতে পারার কথা, সেখানে 25 ভাগের 1 ভাগ অপসরণ যেটা হওয়ার কথা সেটাও পাওয়া যাবে না, সেটা অসম্ভব ব্যাপার। এটি হচ্ছে সবচেয়ে মজার জিনিস যে এই পরীক্ষণে কোনো অপসরণ দেখা যায়নি। এই অপসরণ যে দেখা যায়নি এটির ব্যাপারে বিজ্ঞানীরা যে ব্যাখ্যাটি চূড়ান্তভাবে মেনে নিয়েছেন যে ইথার এবং পৃথিবীর মধ্যে আসলে কোনো আপেক্ষিক গতি নেই। এর এখন ফলাফলগুলো কি সেগুলো আমরা আবার একটু দেখব। এখন এই যে ফলাফলটি পাওয়া গেল, এখান থেকে মাইকেলসন মর্লি পরীক্ষণ থেকে বিজ্ঞানীরা যে সিদ্ধান্তটি নিলেন তার প্রথম সিদ্ধান্তটি ছিল ইথারের যে অনুকল্প অর্থাৎ ইথারের যে হাইপোথিসিস সেটি অপ্রয়োজনীয়। কারণ ইথারের কল্পনা কিন্তু বিজ্ঞানীরাই করেছিলেন, প্রয়োজনে করিয়েছিলেন তথ্য হিসাবে, তবে এটি প্রমাণিত হয়নি। অর্থাৎ এই অনুকল্প যেহেতু প্রয়োজন হচ্ছে না, সেক্ষেত্রে আসলে ইথার মাধ্যম বলতে কিছু নেই, এই মাধ্যমের অস্তিত্বই নেই। দ্বিতীয় যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞানে ব্যবহৃত যে গ্যালিলীয় রূপান্তর সেটি সঠিক নয়। কারণ এখানে কিন্তু আমরা দুইটি জিনিস ধরেছি। প্রথমে ধরেছি যে ইথার বলে একটি বস্তু আছে, ইথার বলে একটি পদার্থ আছে বা মাধ্যম আছে, এবং দ্বিতীয় আরেকটি জিনিস যেটি হিসাব করেছে যে গ্যালিলীয় রূপান্তর অনুসারে কিন্তু উৎসের গতির কারণে বা উৎসের আপেক্ষিক গতির কারণে আলোর গতি ভিন্ন ভিন্ন হবার কথা। এখানে কিন্তু আমরা আলোর গতি দুই পথে দুই রকম এটি ধরেই আমরা হিসাবটি করেছি, অর্থাৎ আমরা গ্যালিলীয় রূপান্তর মেনে হিসাবটি করেছি, এবং হিসাবে আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে যে আসবার কথা সেটি আসেনি, যে প্রত্যাশিত ফলাফল সেটি হয়নি, অর্থাৎ গ্যালিলীয় রূপান্তরে কোনো একটি সমস্যা আছে। আর তৃতীয় সিদ্ধান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটি তখনই ঘটতে পারে যদি আলোর বেগ একটি ধ্রুব রাশি হয় যেটি উৎস বা পর্যবেক্ষকের আপেক্ষিক যে গতি তার উপরে নির্ভরশীল না হয়। অর্থাৎ আলো ডান থেকে বামে গেলে বা বাম থেকে ডান দিকে আসলে অথবা লম্বালম্বি গেলে যে কোনো পথে গেলে তার গতি একটি ধ্রুব রাশি, অর্থাৎ 3 × 10⁸ মিটার/সেকেন্ড, যেটি সি এর মান, সেটি উৎস এবং পর্যবেক্ষকের যে আপেক্ষিক বেগ তার উপরে নির্ভর করে না। ঠিক আছে, তাহলে এই যে তিনটি সিদ্ধান্ত পাওয়া গেল মাইকেলসন মর্লি পরীক্ষণ। এখানে মজার ব্যাপার, এটি আমরা সর্বশেষ অনলাইন ক্লাসে আলোচনা করেছি যে এই পরীক্ষণটি আসলে করা হয়েছিল পরম কাঠামো হিসেবে যে ধারণা করা হয়েছিল কথিত ইথার মাধ্যম, সেটির কোনো আপেক্ষিক বেগ আছে কিনা বা আপেক্ষিক বেগ নির্ণয় করা সম্ভব কিনা সেই উদ্দেশ্য নিয়ে বা সেই নিয়াতে। কিন্তু এই ফলাফল থেকে যা পাওয়া যায় সেই ফলাফল হচ্ছে ইথারের ধারণাটিকেই বাতিল করে দিল, অর্থাৎ ইথার আর প্রয়োজনীয় নয়। এই কারণে একে হচ্ছে এই গত শতাব্দীর সবচেয়ে বিখ্যাত নেগেটিভ রেজাল্ট বা ঋণাত্মক ফলাফল বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা হচ্ছে এই মাইকেলসন মর্লি পরীক্ষণটির ব্যাপারে জানলাম এবং এর যে ফলাফল সেটি জানলাম, এর ফলাফল থেকে কিন্তু আমাদের আপেক্ষিক তত্ত্বের শুরু। এরপরে আমরা যে সমস্যাটিতে পড়েছিলাম, কি সমস্যা? একটি সমস্যা ছিল যে গ্যালিলিও রূপান্তর সঠিক নয়, অর্থাৎ অবশ্যই নতুন একটি রূপান্তর কাঠামো দরকার, রূপান্তর সমীকরণ আমাদের দরকার, এবং আমাদের নতুন করে হিসাব করতে শেখা দরকার। সেখান থেকেই হচ্ছে এই ভদ্রলোক অর্থাৎ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আপেক্ষিক তত্ত্বের ধারণা দেন। আপেক্ষিক তত্ত্বের দুইটি অংশ, একটি হচ্ছে বিশেষ আপেক্ষিক তত্ত্ব যেটি জড় প্রসঙ্গ কাঠামো নিয়ে কাজ করে, আরেকটি অংশ হচ্ছে সাধারণ আপেক্ষিক তত্ত্ব যেটি অজড় প্রসঙ্গ কাঠামো নিয়ে কাজ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ক্লাসটি আমরা এখানেই শেষ করছি, আমাদের সময় খুবই সীমিত। পরবর্তী ক্লাসে আমরা আইনস্টাইনের বিখ্যাত আপেক্ষিক তত্ত্বের যে স্বীকার্য সেটি জানবো, এবং সেখান থেকে আমরা আরো ভবিষ্যতে কি কি নতুন নতুন হিসাব করতে পারি সেটি জানবো। আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং অবশ্যই কোভিড ভাইরাসের হাত থেকে স্বাস্থ্যবিধি মেনে চলে পরিবারের সকলকে নিয়ে নিরাপদে থাকো।